20 দফা আর যে উদ্যোগ ট্রাম্পের বিশেষ করে, সেটিকে কেউ কেউ আবার বলছেন যে এখনকার যে চারদিকের যে পার্সপেক্টিভ, নানান কারণে ইসরায়েল একটু কোণঠাসা হয়ে আছে অন্যান্য দেশের হিসাবে, বা যে আলোচনা আসলো সে কারণে ইসরায়েলেরও আসলে এরকম একটি উদ্যোগ দরকার, কেউ কেউ সেভাবেও দৃষ্টিকোণ, সেই দৃষ্টিতেও দেখছে। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে 20 দফার ভবিষ্যৎ। এই যে কথাটা বললেন আমি এটার সাথে মোটামুটি একমত। একটু আগেই তো আমাদের কি বলে জাহেদ, ডক্টর জাহেদ যেটা বলছিলেন যে একটা ট্র্যাপ, কেউ কেউ বলছে, হ্যাঁ, ওনার পরিচিত একজন মিরশেমার, না, তিনি বলছেন যে এটা একটা ট্র্যাপ, এবং সেটা সত্যি আমার কাছেও তাই মনে হয়। কিন্তু এটা খালি ট্র্যাপ কার জন্য? ট্র্যাপ বললে আমরা মনে করি যে ইয়েদেরকে একটা ট্র্যাপে ফেলা, কি বলে, গাজার লোকজনকে বা প্যালেস্টিনিয়ানদেরকে ট্র্যাপে ফেলে আটকে ফেলা। সেটার চেয়েও আরও বড় বিষয় এটা। সেটা হচ্ছে কি যে পৃথিবীব্যাপী যেটা বলা হচ্ছে যে একটা গণসচেতনতা বাড়ছে এই ইয়েদের পক্ষে, মানুষের উচ্চারণ আরও দৃঢ় হচ্ছে, আরও সোচ্চার হচ্ছে এই যে ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে। সেটা যাতে বেশি দূর চলে না যায়, সেটাকে আটকে ধরা, সেটাকে প্রিএম্প্ট করা চেষ্টা করছেন ট্রাম্প। সেটা কি নিজের স্বার্থে খালি করছেন না, তিনি তার যে ক্লায়েন্ট ইসরায়েলের স্বার্থে এটা করছেন। কারণ নাইলে ইসরায়েল কোণঠাসা হয়ে যাবে, এরকম একটা ভয়। শেষ পর্যন্ত হতে তো দেওয়া হয় না, অনেকবার তো এরকম হয়েছে, এবং তাদেরকে সবসময় কেউ না কেউ বাঁচিয়ে নিয়ে আসছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। তো এখন পরিস্থিতিটা আগের তুলনায় আরেকটু বেশি তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে, যে বিভিন্ন দেশগুলো যেহেতু তাদের অভ্যন্তরীণ চাপের মুখে স্বীকৃতি দিচ্ছে, তারপরে এই যে বিভিন্ন রকমের মার্কিন যুক্তরাষ্ট্রেও বিক্ষোভ হচ্ছে, এবং সেই বিক্ষোভগুলো কিন্তু দিনে দিনে আরও শক্তিশালী হয়ে উঠছে, সেটারও একটা রিপারকাশন আছে। তো সব কিছু করে যে একটা কিছু তারা মনে করছে যে আচ্ছা এদেরকে কিছু একটু যদি ধরিয়ে দিতে পারি তাহলে তারা আর বেশি কথা বলবে না, তাদেরকে এখানে চুপ করিয়ে দেওয়া যায়, এরকমের একটা চিন্তাধারা থেকে এই 20 দফা প্ল্যান, যেখানে যাদের জন্য করা তাদের নিজেদের কোনো রকমের বক্তব্য নাই, তাদের কিছু নাই, সেটা তো হলো না, তাই না? তারা কি চায় সেটা তো দেখতে হবে। এখন আপনি বাইরের থেকে একটা দল এনে এখানে বসিয়ে দিবেন তাদেরকে শাসন করবার জন্য, একটা গ্রুপ এনে, তো কি, তো সেইটা তো কোনো রকমের আমরা কোনো রকমের যুক্তি দেখি না সেটার পিছনে। সেটা একমাত্র যে যাতে এই সমস্যাটা তাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে তারা, সেই জন্য এই কাজটি করছে। সুতরাং এইটা আমি মনে করি যে একেবারেই সত্যিকার অর্থে ফিলিস্তিনিদের জন্য নয়, যারা ইসরায়েলের স্বার্থ দেখছে তাদের অবস্থাটাকে যাতে হাতের বাইরে না চলে যায়, নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, সেই জন্য এই কাজটি করা হচ্ছে বলে আমি মনে করি। জি, জাহিদুল ইসলাম খান, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি দফার কথা বলছিলেন, তো দফার কয়েকটি ধাপে, যেমন এই যে আপনি মুক্তিদের কথা, ফিলিস্তিনি বন্দির মুক্তি দেওয়ার কথা, সেটাও বলছিলেন। আরেকটি বিষয়, যেমন আমি একটি ধারায় দেখলাম যে হামাসকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে, কিন্তু ইসরায়েলি বাহিনীর বিষয়ে কেমন একটা উল্লেখ নেই, এবং বন্দি মুক্তির বিষয়ের ক্ষেত্রেও একই রকমের অবস্থা। তো সেই ধাপগুলো জেনেও কিভাবে আসলে বিশ্ব নেতা যাদের কথা বলছি, যারা সম্মতি জানাচ্ছেন, তারা কি সেগুলো দেখেও সম্মতি জানাচ্ছেন? আমি আপনার কথাটা ঠিক আছে, অনেকেই অ্যাকচুয়ালি সম্মতি বলে নাই। যেটা হয়েছে, আরব বিশ্বের কিছু কিছু দেশ এই প্রপোজালটাকে তারা একটা গুড ইনিশিয়েটিভ বলেছে। সম্মতি দেওয়ার জন্য এটা দরকার, অ্যাকচুয়ালি আপনি যদি পুরো 20টা ক্লাস পড়েন, এখানে আরব বিশ্বকে জেনারিকভাবে বলা হয়েছে, দুটো দেশের নাম স্পেসিফিক্যালি মেনশন করা আছে। একটা হলো জর্ডান এবং আরেকটা হলো মিশর, যাদের বাহিনীরা ওখানে ইন্টিগ্রেটেড হবে, যেটা নাকি আইএসএফ বলছে, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সের জন্য। তো দুটো এলিমেন্ট আছে, একটা হলো সিভিলিয়ান গভর্নেন্সের জন্য একটা ওই যে বোর্ড অফ পিস, আর একটা হলো আইএসএফ, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স। বাট এগুলোর কিছু প্রবলেম আছে, এগুলো সেলফ ডিফিটিং কিছু প্রবলেম আছে, কিছুটা স্বাভাবিকভাবেই যে কোনো লোক পড়লেই বুঝতে পারবে। যেমন ধরেন হামাসের কাছে সবচেয়ে বড় লিভারেজ হলো হস্টেজ থাকা, হস্টেজটা হাতে আছে, সেটাই তো। এখন অলমোস্ট 2 বছর, 23 মাসের মতো যুদ্ধ হয়ে গেল। ইসরায়েল কিন্তু ওদের প্রথম অবজেক্টিভটাই ছিল এটা হস্টেজ সেটা আর করতে পারে নাই। তা এখন আপনি ওটা 72 ঘন্টার মধ্যে হামাসকে দিয়ে দিবে, তার প্রথম লিভারেজটা কি সে দিয়ে দিবে?
খুবই ইমপ্র্যাকটিক্যাল একটা ধারণা। যদি দেয়ও তাহলে তাকে ওরকম একটা উইথড্রলের একটা ইসরায়েলি ট্রুপসের উইথড্রলের একটা ডেফিনিটিভ টাইম লাইন নিয়ে তারপরে সে হয়তো বা, এটা আমি মানে প্র্যাকটিক্যালিটির দিক থেকে বলছি যে আমি যদি নেগোশিয়েট করতে তাহলে ওই জিনিসটাই বলতো, যেটা ওই চুক্তির মধ্যে নেই। ওখানে ইসরায়েলি উইথড্রলের ব্যাপারটা ফেজড ওয়ে এই ধরনের কথা একটা অ্যাম্বিগুইটি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে জিনিসটা, যেটা অ্যাম্বাসেডর ফয়েজ স্যার বলছিলেন, তাহলে জিনিসটা আসলো কিসের জন্য? ওই কারণে আসলো, কারণ ইসরায়েল যেটুকু আইসোলেটেড হয়েছে ইন্টারন্যাশনালি ডিপ্লোম্যাটিক্যালি, সেখান থেকে একটা রিকভারি দরকার। ওটার এভিডেন্স কি? আমরা দেখেছি জাতিসংঘের ভাষণের সময় কি পরিমাণ দেশ চলে গেছে, এবং ইউরোপিয়ান দেশগুলো স্বীকৃতি দিচ্ছে অথবা কিছুটা বাধ্য হয়ে স্বীকৃতি দিচ্ছে। আমরা শেষের দিকে, সেজন্য আপনার কাছে একটু জানতে চাই যে ফিলিস্তিনের ভবিষ্যৎ এখন কোন অবস্থায় আছে? আমি জিনিসটাকে পজিটিভলি দেখার চিন্তা করি, যদিও এখানে পজিটিভলি দেখার এলিমেন্টস খুবই কম, মানে অ্যাটলিস্ট কম। এই জন্য বলবো যে ট্রাম্প এই প্ল্যানটার মধ্যে যদি আরও কিছু এলিমেন্ট থাকতো তাহলে হয়তো বা অতটুকু অপটিমিস্টিক হওয়া যেত। বাট স্টিল অ্যাজ এ অপটিমিস্ট আমি যে জিনিসটা বলবো, দুটো কারণে আমি অ্যাকচুয়ালি এটাকে একটু পজিটিভ সাইডে দেখবো। একটা হলো এভিডেন্স ওয়াইজ ট্রাম্প অ্যাজ এ প্রেসিডেন্ট ইজ ট্রানজ্যাকশনাল, নো ডাউট অন দ্যাট, খুবই আনপ্রেডিক্টেবল, দিস ইজ অলসো ট্রু। বাট আই হ্যাভেন্ট ফাউন্ড এ স্ট্রং এভিডেন্স টু ক্যারেক্টারাইজ হিম অ্যাজ এ ওয়ার মঙ্গার। এটা ঠিক মানে অন্য প্রেসিডেন্টদের কথা যদি বলি, কারণ তালেবানদের সাথে যখন আমেরিকা কিন্তু তালেবানদের সাথেও চুক্তি করেছে, সো তার একটা ট্রানজ্যাকশনাল কারণ, তার একটা লোভ আছে নোবেল পিস প্রাইজ পাওয়ার, ঠিক আছে, সেটা বোঝা যাচ্ছে তার বিভিন্ন সময়ের কথা। সেই জন্য এই একটা ডাইমেনশন আছে, যেটা নাকি আপনি যেভাবেই চিন্তা করেন, ট্রানজ্যাকশনাল অথবা আনপ্রেডিক্টেবল যে দিক থেকেই চিন্তা করেন, এই একটা ডাইমেনশন আছে যেটাতে তার ইগোটাকে যদি আমরা অথবা তার এই প্ল্যানটা যদি কোনো রকমভাবে কার্যকরী করানো সম্ভব হয় উইথ দি পার্টিজ অন বোর্ড, তখন কিন্তু এটা এই যে সমস্যাটা এতদিন যাবৎ চলছে তার একটা জায়গায় এসে পৌঁছাবে। নট উইথ দিস ডকুমেন্ট, a revised, reviewed document which is agreed or endorsed by the Hamas or the other parties, those who are involved. তো ওই দিক থেকে আপনার এটা তো অ্যাটলিস্ট একটা শুরু হলো। যে ওই যে আমি যে কথাটা বলছিলাম যে হোপ ইজ ডেঞ্জারাস থিং বাট অনলি দ্য বেস্ট থিং ইজ প্রবাবলি দ্য বেস্ট থিং ইন লাইফ, বিকজ নো গুড হোপ ডাইজ। সেই জন্য মুনশি ফয়েজ আহমেদ, একটু আপনার কাছে শেষ জানতে চাই যে আসলে ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ আপনি কি দেখেন এখন পর্যন্ত, যে উদ্যোগ বা যে অবস্থায় দাঁড়ালো এখন পর্যন্ত? সত্যিকার অর্থে কোনো রকমের বাস্তব ভবিষ্যৎ দেখা যাচ্ছে না। একটা ধারণা হচ্ছে যে না, একটা মানুষের চিন্তা ভাবনায় কিছুটা, চেতনায় কিছু পরিবর্তন আসছে। সেই জিনিসটা একটা, যেটা আমাদের জাহেদ বলছিলেন, ডক্টর জাহেদ, সেটা আমি তার সাথে একমত, যে এটা একটা পজিটিভ জিনিস এই পরিবর্তনটা। কিন্তু এর ফলে আজকেই যে, কারণ অনেকবার তো ফিলিস্তিন রাষ্ট্র, দ্বিরাষ্ট্র, নানান রকমের তথ্য দিয়ে, আমেরিকানরাই তথ্য দিয়ে, সেই আমেরিকানরাই সেটাকে ইয়ে করতে দেয়নি, কনক্রিটাইজ করতে দেয়নি, বাস্তবায়িত করতে দেয়নি। সুতরাং এখনও যে তারা এটা কিছু একটা বাস্তবায়িত করতে পারবে বা করতে চাইবে, এটা আমি শিওর না, বিশ্বাস করতে চাই না। কিন্তু মানে চাই যে হোক, কিন্তু হবে এটা আমি নিশ্চিত হতে পারছি না। তো সেই জন্য আমি মনে করি যে দেখতে হবে আমাদেরকে, এই যে চাপগুলো আছে, সেই চাপগুলো যাতে বৃদ্ধি পায় আরও বিভিন্ন দেশে এবং আমেরিকার ভিতরে এবং আন্তর্জাতিকভাবে এইসব চাপগুলো যাতে বাড়ানো যায়, তাহলে আস্তে আস্তে হয়তোবা আমরা সেই দিকে আগাতে পারবো। কিন্তু এখন সত্যিকার অর্থে যেটা প্ল্যানটা দেওয়া হচ্ছে, বাইরের থেকে লোকজন এনে এগুলো, তো সেটা কী রকমের রাষ্ট্র হলো? এটা তো রাষ্ট্র হলো না, এটা এক ধরনের শাসন, বাইরের থেকে একটা শাসন ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা, যেটাই বলি, দুটোই বাইরের থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে, যাতে স্থানীয় লোক যাদের জন্য করা হচ্ছে তাদেরকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, তাদেরকে আটকে রাখা, তাদের নিজেদের বক্তব্য, নিজেদের স্বপ্ন দেখবার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হচ্ছে। বরং এটা সেই দিক থেকে টু দ্যাট এক্সটেন্ট এটা আমি নেগেটিভ মনে করছি। কিন্তু এই যে পৃথিবীতে যে চেতনাগুলো আসছে, বিভিন্ন দেশে যে ইয়েগুলো আসছে, চাপ সৃষ্টি হচ্ছে, যার ফলে সেসব দেশের সরকারগুলো নড়েচড়ে বসছে, স্বীকৃতি দিচ্ছে, এইগুলোকে আমি পজিটিভ দেখছি।